আসসালামু আলাইকুম। তো আজকে মূলত কোনো ক্লাস না, আজকে হচ্ছে দফের যে আমি লুপটা দিব আপনাদেরকে, এই লুপটা কিভাবে এফএল স্টুডিওর সাথে কানেক্ট করবেন এবং কিভাবে এই লুপের উপর হচ্ছে নাশিদ হোক কিংবা যেইটাই হোক গাইতে হয়, আজকে এই জিনিসটা দেখাই দিব। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে কর্ড প্যাড এফএল স্টুডিওর সাথে কিভাবে কানেক্ট করে। তো আজকে মূলত আমরা যে দফের লুপটা দিব, যেমন এই যে ফোল্ডারটা, এই ফোল্ডার যখন ক্লিক করি এখানে যেগুলো দেখতেছেন এগুলো সব একটা দফের লুপ। এখান থেকে কিন্তু কোনো দফের লুপই ওপেন হবে না, এগুলো জাস্ট এফএল স্টুডিওর সাথে কানেক্ট আছে। তো আমরা এই কর্ড প্যাডের টেমপ্লেটের মতো এফএল স্টুডিওর সাথে কিভাবে আমরা এই দফটাকে কানেক্ট করব সেই জিনিসটা দেখাবো। আচ্ছা, তো আমি যদি আমার এফএল স্টুডিওতে যাই, তো দেখেন এখানে গত ক্লাসে দেখছিলাম যে আমরা প্যাক্স ফোল্ডারে যখন গেছি আমার, তখন এখানে আমাদের কর্ড প্যাডটা আসছিল, এগুলো সব কর্ড প্যাডের টেমপ্লেট। ঠিক সেরকমভাবে এখানে দেখেন দফের লুপের টেমপ্লেটটাও আছে, অর্থাৎ লুপসগুলো আছে এখানে, এগুলো সব দফের এক একটা লুপস। আমি যদি এখানে ক্লিক করি, এগুলো বিভিন্ন ধরনের এক একটা লুপ আছে দফ, এগুলো সব আপনারা দেখবেন ঘেটে ঘেটে যে কোন জায়গায় কীরকম লুপ আছে, কীরকম দফ বাজতেছে। আচ্ছা, তো গত ক্লাসে যেরকম আমি দেখাইছিলাম যে কর্ড প্যাড আমাদের যেভাবে কানেক্ট করতে হয়, ঠিক সেম প্রসেসে এই দফের এই ফোল্ডারটাও কানেক্ট করবেন আপনারা। যখন আমি দিব লিঙ্কটা, লিঙ্ক থেকে ডাউনলোড করার পর এরকম একটা ফোল্ডার আসবে, এই ফোল্ডারের পুরোটাই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই ফোল্ডারটা এরকম কপি করে তারপরে মেইন ফাইলসে যাব, আমরা ডাটাতে যাব, প্যাচেসে যাব, প্যাক্সে যাব, এখানে এসে ওই জিনিসটাকে পেস্ট করে দিব। যখন এই ফোল্ডারটাকে যেমন এই যে আমার এখানে আছে, এই ফোল্ডার যখন পেস্ট করে দিব, তারপরে এফএল স্টুডিওটা যখন আমরা কানেক্ট করব, তখন দেখব যে আমাদের প্যাক্স ফোল্ডারের মধ্যে এই যে রেক্স দফ এই নামে একটা ফোল্ডার আছে। তো এখানে আমি যখন ক্লিক করব তখন আমার সব দফগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে। এই যে এখান থেকে দেখতে পাবেন যে কোনটা কেমন বাজতেছে দফ। আর দফ এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, এখানে দফ চলে আসলো। ধরে আমি এই লুপটা যদি চাই, এই লুপটা আনবো, এখানে চলে আসছে। আচ্ছা, তো দফ যখন আমি একটা নাশিদের ক্ষেত্রে বাজাবো, নাশিদের ব্যাকগ্রাউন্ডে দফ দিব, তো সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে টেম্পো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যখনই কোনো দফ কিংবা কোনো সাউন্ড ইউজ হয়, প্যাডিং না, অর্থাৎ কোনো সাউন্ড বেজও না, মূলত গানের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ইউজ হয়, যে কোনো পিয়ানো কিংবা কিক যে সাউন্ডগুলো আছে, তারপরে ড্রাম সেটের সাউন্ডগুলো আছে, এইগুলোর সব ক্ষেত্রে হচ্ছে আপনার টেম্পোটা মেনটেন করতে হয়। আমরা নাশিদের ক্ষেত্রে যখন দেখি যে শুধুমাত্র পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বাজতেছে প্যাডিং, আর তেমন কিছু না, আর হামিং আছে সাথে একটু, কিংবা সাইড ভোকাল হিসেবে আছে কিছু, তো এই সমস্ত বিষয় কিন্তু টেম্পোর অতটা মেইনটেন্স হয় না। যদিও মেইনটেন্স করতে হয় যদি কোরাসের ক্ষেত্রে টেম্পোটা মেইনটেন্স করতে হয়, কিন্তু যদি সিম্পল একটা নাশিদ যায়, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে প্যাডিং যাবে, তো এরকম নাশিদের ক্ষেত্রে টেম্পো অতটা গুরুত্বপূর্ণ না। তবে যখন আপনি ব্যাকগ্রাউন্ডে দফ দিবেন, কোনো একটা সাউন্ড দিবেন এই রিলেটেড, তো সেক্ষেত্রে আপনাকে টেম্পোটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনার মেইনটেন্স করতেই হবে। তো টেম্পোটা মেইনটেন্স না করলে হবে কি, যদি আমি এটা দেখেন আমার 130 টেম্পোতে আছে, তো আমি যদি এখানে দফটা আমার ছেড়ে দিই, তাহলে এই দফটা যে কানেক্ট হয়ে আছে, এই যে 1 থেকে 2, এটা একটা বার, এই বারটা আপনাকে মিলাইতে হবে দফের ক্ষেত্রে। তো এখন যদি আমি বাজাই, দেখেন কত দ্রুত যায়। তা আমি চাইবো না আমার কোন আশিদের মধ্যে এত দ্রুত দফ বাজুক। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমি ডিলিট করে দিলাম, আমার টেম্পোর যদি একটা স্বাভাবিক রেটে নিয়ে এসে আমি যে 85 রাখলাম, এখন যদি দেখেন এটাকে দিই, তাহলে দেখেন এখন কেমন শোনা যায়। এখন একটা স্বাভাবিক একটা সাউন্ডে আছে। আচ্ছা, তো এইরকমই দফটা যখন আপনি দফ নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে আমাদের টেম্পোটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো প্রথমে নাশিদের টেম্পোটা বের করে নিতে হবে, যে কিভাবে টেম্পো বের করতে হয়, এই জিনিসটা আমি ফার্স্টের দিকে ক্লাসেই দেখাই দিছি, নতুন করে দেখাই দেওয়ার মতো কিছুই নাই। তারপরে একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন একটা আমি গজল যদি ধরি, নন একটা গজল আছে একদম পরিচিত সবারই, যে হাসবি রব্বি জাল্লাল্লাহ। তো
তো এই গজলটা যদি আমি গাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই গজলের ব্যাকগ্রাউন্ডে ধরেন আমি চাই যে আমার দফটা বাজবে, তো সেক্ষেত্রে কী হবে, প্রথমেই কাজটা হবে যে আমার গজলের টেম্পোটা আগে বের করতে হবে। তো টেম্পো বের করার নিয়ম আগেও দেখাই দিচ্ছি, এখন একটু দেখাই দিচ্ছি যে আমি যদি গজলটা গাই, গাওয়ার সাথে সাথে ওই জিনিসটা ট্যাপ ট্যাপ করতে হবে। যদি এরকম গাই যে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। আচ্ছা, তো দেখলাম যে আমার 67 দেখাচ্ছে। এখন যদি এই জিনিসটা বাজায় টেম্পোটা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আচ্ছা, এখন যখন গাচ্ছি তখন মনে হচ্ছে টেম্পোটা একটু স্লো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যদি 67 আছে এখানে 70 করে দিই, তাহলে দেখি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার টেম্পোটা মিলে গেল। এখন আমি পাইলাম যে আমার এই নাশিদের টেম্পোটা হচ্ছে 70। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, নাশিদের টেম্পোটা সেট করলাম, সেট করার পর এখন এই টেম্পোর উপর বেস করে আমাকে নাশিদটা গাইতে হবে। আচ্ছা, আমি যদি এই টেম্পো মেইনটেন্স না করি তাহলে কি হয় শুনেন, আর যদি টেম্পো মেইনটেন্স করি তাহলে কি হয়। আচ্ছা, টেম্পোটা আমি অফ করে দিলাম। এখন যদি এই জিনিসটা রেকর্ড করি, আমি করে দিই, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ধরেন এই জিনিসটা আমি গাইছি কিন্তু কোনো টেম্পো আমি মেইনটেন্স করিনি। এখন যদি চাই যে আমার এই নাশিদের পিছে আমি একটা ব্যাকগ্রাউন্ডে দফ লাগাবো, এখন যদি দফটা আমি টেনে আনি, এখানে টেনে এনে যদি দফটাকে আমি পুরো নাশি দিয়ে দিই তাহলে কী হবে, এখানে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ক্লিক করব, তারপরে কন্ট্রোল+B চাপবো, সবগুলো এক একটা কপি হতে থাকবে। আচ্ছা, এখন যদি শুনি আমি, দেখেন কেমন হয়, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। কি বুঝলেন, এক ফোঁটাও মিলতেছে না, বরং আরও বিচ্ছিরি লাগতেছে দফটা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জন্যে কী বুঝলাম আমরা টেম্পো মিলে নাই, এই কারণে দফের সাথে আমার নাশিদের কোনো মিল খাচ্ছে না। তো সেই জন্য আমাদের অবশ্যই টেম্পোটাকে মিলাইতে হবে। তো এখন যদি আমি টেম্পো অনুযায়ী গাই, আমার হেডফোনটা কানেক্ট করা নাই, আচ্ছা আমি এই সাউন্ডটাই রেকর্ড করতেছি, আমার রেকর্ডে অবশ্যই ট্যাপ ট্যাপ সাউন্ডটাও যাবে, একটু ম্যানেজ করে নেন আপনারা, কারণ হেডফোনটা কানেক্ট নাই আপাতত। আচ্ছা, আমি যদি এই উপর গাই, এখন এই টেম্পোর উপর, তাহলে দেখেন দফটা যখন দিব তখন আমার নাশিদের সাথে এই দফটাও কানেক্ট হয়ে যাবে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখন আমার এই গজলটা কী হয়েছে, এখন আমার এই গজলটা কিন্তু টেম্পো অনুযায়ী রেকর্ড হয়ে গেছে। তো এখন যদি আমি টেম্পোটাকে বাজায় শুনি, গজলটা কেমন শোনায়, কি টেম্পো অনুযায়ী সেট আছে কিনা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তো কি বুঝলাম, আমাদের টেম্পোর সাথে কিন্তু গজলটা মিলতিছে, অর্থাৎ টেম্পো অনুযায়ী গজলটা গাওয়া হয়েছে। এখন যদি আমি দফটা সেট করি এখানে, তাহলে দেখেন কেমন শোনা যায়।
অবশ্যই খেয়াল করতে হবে যেখান থেকে গাইছেন ওই গাওয়াটা যেন একদম টেম্পো বরাবর হয়। অর্থাৎ টেম্পো কি দেখেন, টেম্পো জিনিসটা হচ্ছে এখানে 1 থেকে 2 এর মধ্যে 4টা ট্যাপ। এই যে একটা কালো দাগ দেখতেছেন, 1টা 2টা 3টা 4টা, এই 4টা মূলত 1 2 3 4, মানে এখান থেকে এইটা হচ্ছে 1 1 2 3 4। তো একটা বারের মধ্যে 4টা বার ছোট ছোট থাকে, সাব বার যেগুলোকে বলে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মেনটেন করে আমাদের দফটাকে যে কোনো একটা বারের শুরুতে বসাইতে হবে। শুরুতে বসাবো কোথা থেকে, যেখান থেকে আমার ভোকালটা শুরু হয়েছে, কিংবা আমি যেখান থেকে চাই, কিন্তু বারটা মেনটেন করতে হবে যে কোন বারের থেকে আমার দফটা বাজতেছে। এখন যদি আমি এই দফটাকে কপি পেস্ট করে দিই সব জায়গায়, কিভাবে করলাম, সিলেক্ট করার পর Ctrl+B চাপলাম, সবগুলো কপি পেস্ট হয়ে থাকলো। এখন যদি শুনি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। আমি এটা একটা সিম্পল একটা রিভার্ব দিই ভয়েসে। আচ্ছা, এখন যদি শুনি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কী হলো ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারছেন যে কী ডিফারেন্সটা হলো টেম্পোর জন্য। তখন টেম্পো মিলে নেই, এই কারণে দফটা কেমন বিচ্ছি শোনা গেছে। এখন যখন আমি টেম্পো অনুযায়ী গাইছি আর এই দফটাকেও টেম্পো অনুযায়ী সেট করছি, আচ্ছা দফ এখানে অবশ্যই ডিলিট করে দেওয়ার পর যখন আমার এখানে যে টেম্পোটা থাকবে, দফ আপনি যখন টানবেন, টেনে এনে এখানে ছাড়ে দিবেন, তখন এই উপরে যে টেম্পোটা সেট থাকবে দফের এই লুপটা ওই টেম্পো অনুযায়ী এখানে অটোমেটিক বসে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন আমাদের নাসিরটা যেই টেম্পোতে, সেই টেম্পোটা আগে চেক করতে হবে যে কোন টেম্পো, সেই টেম্পোটা সেট করার পর এখানে সেট করে দিব, তারপরে আমরা দফটাকে এখান থেকে টেনে আনবো, তাহলে ওই টেম্পো অনুযায়ী দফটা অটোমেটিক্যালি সেট হয়ে যায়। আমাকে আর দফের এখানে টেনে বড় কিংবা ছোট করতে হবে না, এই ঝামেলা পোহাতে হবে না। আচ্ছা, তাহলে এখন যখন দেখলাম যে আমি টেম্পো অনুযায়ী গাওয়া হয়েছে, তারপরে দফটাকে সেট করলাম, এখন কিন্তু আমার এই গজলের ব্যাকগ্রাউন্ডে দফটা মানানসই হয়েছে, অর্থাৎ প্রতিটা লাইন বাই লাইন ও দফগুলো মিলে গেছে। তো দফ দিয়ে যখন আপনি কাজ করবেন কোনো একটা প্রজেক্টে, তো সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি যে জিনিসটা, সেটা কি, সেটা হচ্ছে টেম্পো মেইনটেন্স করতে হবে। এটার অন্য কোনো সুযোগ নাই, অন্য কোনো ওয়ে নাই ঠিক করার। টেম্পো মেইনটেন করে গাওয়ার পর দফটাকে যখন আপনি সেট করব, আমরা তখনই দেখব যে দফটা আমার নাসিদের সাথে মিলে গেছে। আচ্ছা, তো আজকের ক্লাস মূলত এতটুকুই ছিল যে দফটা কিভাবে আমি FL Studio কানেক্ট করব এবং দফটাকে একটা নাসিদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিভাবে ইউজ করব। দফ বাজায় গাওয়ার দরকার নাই, কেননা বাজায় গালেও হয়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেডফোন কানে নিয়ে তারপরে গাইতে হবে। কারণ যদি সাউন্ড বক্সে বাজে তো অবশ্যই রেকর্ডিংয়ের সময় আপনার ভোকালের সাথেও সেই দফের সাউন্ডটা চলে যাবে। তো দফ যদি না শুনে গান, এই টেম্পোর যে ট্যাপ সাউন্ডটা আছে, এই সাউন্ডটা মেইনটেন্স করে আপনাকে গাইতে হবে। সেক্ষেত্রে আপনি ইয়ারফোন হোক কিংবা হেডফোন হোক কানে দিয়ে তারপরে আমাদের এই এই অপশনটা চালু করে দিয়ে তারপরে এই টেম্পো অনুযায়ী গজলটা গাইতে হবে ফুলফিলভাবে। তো অবশ্যই যারা নিজেরাই প্র্যাকটিস করছেন, তারা অবশ্যই টেম্পো অনুযায়ী গাওয়ার প্র্যাকটিস করবেন, বারবার টেম্পো অনুযায়ী যেন আমার গাওয়াটা হয়। তো সেক্ষেত্রে একটা তালে গাওয়াটা হয়, সেক্ষেত্রে আপনি দফ যখনই ব্যাকগ্রাউন্ডে দিবেন তখনই দেখবেন যে এই জিনিসটা হয়ে গেছে। আর টেম্পো অনুযায়ী গাইলে একটা সুবিধা কি, যখন আপনি কোরাস ইফেক্ট দিবেন কিংবা ডবল ভোকাল দিবেন, তো সেক্ষেত্রে আপনার এই ভোকালটাকে শুনে বারবার গাইতে হবে না, টেম্পো অনুযায়ী গাইলে অটোমেটিক্যালি দেখবেন যে ওই লাইনটা মিলে গেছে। তো আজকে ক্লাসটা মূলত এতটুকুই। নেক্সট যে আরেকটা ক্লাস আছে আমাদের, ওই ক্লাসে দেখাবো ইনশাল্লাহ সাইড ভোকাল নিয়ে কীভাবে কাজ করতে হয়, আর হচ্ছে হামিং জিনিসটা কি। হামিং জিনিসটা তো অবশ্যই সবাই বুঝেনি, হামিং কিভাবে দিব আমরা, হামিংয়ের ক্ষেত্রে কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমার, ছোটো ছোটো বিষয়গুলো, তেমন কোনো হামারি বিষয় না, ছোটোখাটো একদম ইজি বিষয়। এই জিনিসগুলো ইনশাল্লাহ আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে ওই ক্লাসে শিখিয়ে দিব। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করেন বেশি বেশি। প্র্যাকটিসের খুবই অভাব, যেটা আমি বুঝলাম গ্রুপে দেখে, যে প্র্যাকটিসের অভাবের কারণে দেখা যাচ্ছে এখন অনেকে শেয়ার করতেছে অনেক দিন পর তাদের কাজগুলো,
তো দেখা যাচ্ছে অটো টিউন তাদের এখনও প্র্যাকটিস ঠিকভাবে হয়নি, কারণ অটো টিউনের ক্লাসের পরে আমি বলছিলাম যে সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ অটো টিউনটা হচ্ছে একটা গজলের মধ্যে মেইন জিনিস, কারণ সবাই এখন অটো টিউন ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনি অটো টিউনের উপর যদি আপনি দক্ষ না হন, তো সেক্ষেত্রে আপনি কোনো নার্সিদেরই আউটপুট একটা ভালো আউটপুট পাবেন না। তো অবশ্যই যারা দিছে, কয়েকজন এখানে দেখছি প্রজেক্ট দিছে, এবং যারা দিচ্ছে না তাদের তো খবর আমি জানি না, যারা তাদের কাজগুলো দেখাচ্ছে তাদের ব্যাপারে আমি বলতে চাই এটা যে আপনারা হচ্ছে অটো টিউনের ক্লাসগুলো বারবার করেন, আর অটো টিউনের উপর গাওয়া এবং অটো টিউনের উপর পিচ কারেকশন করে পারফেকশন করা, এই জিনিসটা প্র্যাকটিস একটু বেশি করেন। কারণ তো জানেনই অটো টিউন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা নাশিদের ক্ষেত্রে, কারণ সবাই অটো টিউন ইউজ করে, অটো টিউন ইউজ করতেই হয়। সো সেক্ষেত্রে আপনাকে অটো টিউনের উপর দক্ষ হতে হবে। অটো টিউন কীভাবে ম্যানেজমেন্ট করবেন আপনি, তারপরে পিচ কারেকশন কীভাবে করবেন, ডিটেলসে আলোচনা করছি অটো টিউনের ক্লাসে। দরকার হয় বারবার দেখেন, একটা ক্লাস একবার দেখে যদি আপনি ছেড়ে দেন তাহলে বুঝবেন যে আমি প্র্যাকটিস করবো হয়ে যাবে, এমন বিষয় না। একটা ক্লাস আপনাকে বারবার দেখতে হবে, বারবার দেখে ছোটো ছোটো বিষয়গুলো তখন যখন বারবার দেখবেন তখন এই অল্প অল্প বিষয়, ছোটো ছোটো বিষয়গুলো আপনি ক্যাচ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারই সুবিধা হবে প্র্যাকটিস করার সময়। তো একবার দেখে কখনোই প্র্যাকটিসে নামবেন না, কয়েকবার দেখবেন, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন কীভাবে কী হচ্ছে, তারপরে প্র্যাকটিসে নামবেন। আর প্র্যাকটিস করার সময় অবশ্যই বারবার একটা ভোকাল নিয়ে প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে দেখতেছি অনেকজন নিজের হয়তো গজল বানাচ্ছে কিনা জানি না, মানে আননন যেগুলো গজল সেগুলো গাচ্ছেন। তো সবাইকে বলবো যে যারা প্র্যাকটিস করার ক্ষেত্রে হচ্ছে আপনারা নন গজল যেগুলো আর কি জানাশোনা কোনো একটা শিল্পীর থেকে শুনছেন, এখানে আবু ওবায়দা আছে, তারপরে কলরবের বিভিন্ন শিল্পী আছে, বদরুজ্জামান আছে, এদের যে ঠান্ডা গজলগুলো আছে, মানে সফট যে গজলগুলো, এই গজলগুলো ধরেন, এই গজলগুলো আপনি মুখস্থ করেন, কিংবা এই গজলের 2 লাইন মুখস্থ করেন, মুখস্থ করার পর এই গজলটা আপনি গায়েন। এই গজলটা গাওয়ার পর এই গজলটা কমপ্লিট একটা অটো টিউন দিয়ে, কমপ্লিট একটা প্যাডিং দিয়ে আপনি সেট করেন। তারপরে দেখেন যে না, তাদের গজলটা কেমন শুনতে হচ্ছে, আমি যে প্রজেক্টটা করলাম আমার গজলটা কেমন শুনতে হচ্ছে, তাহলে ডিফারেন্সেসটা আপনি বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে বলবো যে নন যেগুলো গজল, জানাশোনা যেগুলো গজল, সেইগুলো গজল আগে একটু মুখস্থ করে আপনি প্র্যাকটিস করেন। যখন এগুলোর উপর দক্ষ হয়ে যাবেন তখন আপনি নিজেরা গজল লিখে হোক কিংবা অন্যভাবে হোক নিজেরা যে কোনো গজলের উপর কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকে ক্লাসটা। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।